স্টুডেন্টস, আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ছিল এবং মাধ্যমিক আজকে ভূগোল ছিল। স্বাভাবিকভাবে আজকে তোমাদের দারুণ এবং ফাটাফাটি পরীক্ষা হয়েছে। বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেল আগে দেখেছো এবং যারা আমার সাথে যুক্ত ছিলে, আমি কিন্তু এই কোয়েশ্চেনগুলো বারে বারে তোমাদেরকে বলেছিলাম এবং ইউটিউবের বিভিন্ন ক্লাসে ইভেন কি আমার যে লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া আছে, সেই লাস্ট মিনিট সাজেশনটা তোমরা আরেকবার যে করে দেখো এবং দেখে পরে এসে তোমরা এই যে লাস্ট আজকে আমাদের যেটা পরীক্ষা হয়েছে ভূগোল, সেই ভূগোলের প্রশ্নপত্র দেখো। আশা করছি উত্তরটা তোমাদের কাছে পরিষ্কার। আমি যেদিন লাস্ট মিনিট সাজেশন পাবলিশ করেছিলাম, আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই এবং অবশ্যই খুব ভালো করে করে যাবে। আজকে দেখো সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু মাধ্যমিকের পাতাতে বা মাধ্যমিকের প্রশ্নতে বারে এসছে। তো যাই হোক, আর সময় নষ্ট করব না। যারা ফলো করেছো তারা খুব ভালো নাম্বার পাবে এবং ফাটাফাটি পরীক্ষা দিয়েছো, সেটা বুঝতেই পারছি। তো এরপর তোমরা যেটা করবো, আজকে আমরা কোশ্চেনটা মাধ্যমিকের যে প্রশ্নপত্র, সে মাধ্যমিকের প্রশ্নপত্রকে আমরা অ্যানালাইসিস করব এবং শর্ট কোশ্চেনগুলোর উত্তর আমরা দেখব যে কোন কোন কোশ্চেনগুলোর কি কি অ্যান্সার হতে পারে বা কি কি হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা মূল ক্লাসে যাই এবং সেখানে কোশ্চেনগুলো আলোচনা করি। প্রথমে আমাদের আছে যেটা বিভাগ ক থেকে, বিভাগ ক থাকে আমাদের এমসিকিউ কোশ্চেন এবং সেখানে আমাদেরকে 14টা এমসিকিউ করতে হয়। তাহলে প্রথমে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো। 4টা অপশন আছে, তো এখানে যেটা হবে, এখানে হবে অপশন ডি মানে পাইন। তারপর নেক্সট আসবো নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট জাতীয় শস্য, তাহলে একটি মিলেট জাতীয় শস্যের উদাহরণ হচ্ছে কিন্তু রাগি। তারপরে আসবো 1-3 কোশ্চেন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল কোথায়? এটা হচ্ছে কিন্তু ঘুষুড়ি। ঘুষুড়িতে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল। নেক্সট আসবো কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো, এটা হবে NH2। নেক্সট আসবো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, অর্থাৎ কে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে? সেটা হচ্ছে কিন্তু ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপরে আসবো, এটা অনেকে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া করে দিচ্ছ, যারা সার্ভে অফ ইন্ডিয়া করে দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে গেছে। এটা সার্ভে অফ ইন্ডিয়া, এটা কিন্তু মানচিত্র প্রকাশ করে, উপগ্রহ চিত্র নয়। কোশ্চেনটা দিয়েছে উপগ্রহ চিত্র। নেক্সট আসবো, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি শিলাস্তর অভিকর্ষ টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। নেক্সট আসবো 1-7 কোশ্চেন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? সেটা হচ্ছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। নেক্সট আসবো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিপাতকে বলা হয় হ্যারিকেন। তারপরে কোশ্চেনে যাব, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো শিশির। নেক্সট আসবো দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ, এর কারণটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। নেক্সট আসবো বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলা হয় বান ডাকা। তারপর আসবো নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো কোনটা? এটা হবে পলিথিন। নেক্সট আসবো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট আসবো দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট আসবো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা হচ্ছে অশুদ্ধ। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা হচ্ছে শুদ্ধ। মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটা হচ্ছে শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা হচ্ছে অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হচ্ছে শুদ্ধ। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। নেক্সট আসবো পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বলা হয়? তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। তারপরে হচ্ছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? এটা হচ্ছে পিক্সেল। তারপরে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হচ্ছে ব্যারোমিটার। তারপরে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলা হয়। তারপরে আসবো যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া।
তারপরে নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি ও কাদা পরিবাহিত হয়। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত দ্রবণ ক্ষয়, এটা হচ্ছে দ্রবণ ক্ষয়ের সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম পলি কাদা পরিবাহিত হয়। তারপর আসবো উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? সেটা হচ্ছে রাইস রিসার্চ ইনস্টিটিউট বা ধান। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? এটার অ্যান্সার হচ্ছে 10 লক্ষ। তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন 1:5 লাখ হয় তখন তার মেট্রিক স্কেল কত? 1 সেমিতে 500 মিটার, এটা হচ্ছে তার মেট্রিক স্কেল। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সেটা হচ্ছে পলল শঙ্কু। তারপর আসবো যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা। তারপর আসবো শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়? সেটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়। তারপর আসবো কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী? এটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী। তারপর আসবো ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? উত্তর পূর্ব ভারতে যে ধরনের চাষ হয় সেটা হচ্ছে ঝুম চাষ, তার জন্যই মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। এরপর আসবো আমরা বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিলন, তাহলে সেটা আমরা দেখে নেবো কি কি হবে। প্রথমে আছে কান্ডালা, কান্ডালা হবে 3টা করমুক্ত বন্দর। তারপরে আছে রাজস্থান, রাজস্থানের মধ্যে দিয়ে একমাত্র নদী প্রবাহিত হয় যার নাম হচ্ছে লুনি। তারপর আছে লাদাখ, লাদাখ হবে খারদুংলা। তারপর হচ্ছে ভিলাই, ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প। এরপরেই কিন্তু আছে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, এবং 2 মার্কসের কোয়েশ্চেন যথেষ্ট ভালো বলেছে, এবং এগুলো তো আমি ক্লাসে একবার নয় বারে বারে করিয়েছিলাম ক্লাসে, এমনকি ইউটিউবে যখন লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম তখন কিন্তু বারে বারে বলেছিলাম। খুব সুন্দর কোয়েশ্চেন হয়েছে, এবং এই কোয়েশ্চেনে প্রতিটা স্টুডেন্টের অন্তত 90% এবাব মার্কস পাওয়া কিন্তু একান্তই দরকার। তো যারা আমার ক্লাসের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে, সেটা বুঝতেই পারছি। তো যাই হোক, আর ভিডিওকে বেশি বড় করব না, তোমরা আমার যে খাতা কোশ্চেন লিখিয়েছি একটু ভালো করে দেখে নেবে সব কোশ্চেনগুলো অ্যান্সার সব ঠিকঠাক আছে কিনা। সবই তো কমন ছিল, 100% কমন ছিল। তো যাই হোক, পরবর্তী পরীক্ষার জন্য তোমরা তৈরি হও। আমার সাথে দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ক্লাসে নতুন কিছু শেখার সাথে, নতুন কিছু জানার সাথে।